বিএনপি দেশি অস্ত্র নিয়া মহড়া দিয়া বাজারে মাইক নিয়ে ঘোষণা দিতেছে বাজারের খাজনা তাদেরকেই দিতে হবে। শুনেন, লোকদেরকে রক্ষা করলো কি জন্যে? ওইটার স্টেক নিতে গেছে। তারা ওই লোভটা ছাড়তে পারে নাই, ওই টাকার লোভটা ছাড়তে পারে নাই, টাকা পাইছে তারা রক্ষা করে ফেলছে। বিভিন্ন জেলায় আপনারা দেখছেন। যেটা বুঝে যে দলের মানে বিএনপির যারা নেতৃবৃন্দ এই সকল ঝুরা চিংড়ির সাথে যোগাযোগ করে, তাদের আন্ডারস্ট্যান্ডিং, তাদের লেভেল, তাদের উচ্চতা, তাদের ওজন, আকৃতি বুঝতে পারার পরে তাদের প্রতি আর শ্রদ্ধা রাখে না, প্রতিপক্ষ শ্রদ্ধা রাখে না। প্রতিপক্ষ যখন আপনার সম্পর্কে শ্রদ্ধা রাখবে না, তখন আপনার রাজনীতি শেষ। বিএনপি আসলে কি চাঁদাবাজির দল হয়ে উঠলো? গত এই 7 মাসে বিএনপির বিরুদ্ধে যে চাঁদাবাজির অভিযোগ উঠেছে, এটা আমি বলবো যে অকল্পনীয়। মানুষ কখনো এটা আশা করেনি। তো বিএনপি কেন আসলে চাঁদাবাজের দল হয়ে উঠলো, নাকি আসলে তাদের বিরুদ্ধে গুজব ছড়ানো হচ্ছে? অবশেষে বিএনপির চাঁদাবাজি এবং চাঁদাবাজি কিভাবে বন্ধ করা যায় এবং এই বিএনপি দলটা জামাতের সাথে কি পার্থক্য রয়েছে, সেটা নিয়ে নতুন কিছু আমি বলবো বৈজ্ঞানিক আলোচনা করেছে পিনাকি ভট্টাচার্য। আমি মনে করি তার এই আলোচনা শুধুমাত্র বিএনপি বা জামাত না, সকল রাজনৈতিক দল যদি ফলো করে, তাহলে তারা হয়তো বা ভবিষ্যতে অনেক বড় মাপের রাজনৈতিক দল হতে পারবে। চলো না পিনাকির আলোচনা শুনি, এরপর কথা বলবো। বিএনপি দেশি অস্ত্র নিয়া মহড়া দিয়া বাজারে মাইক নিয়ে ঘোষণা দিতেছে বাজারের খাজনা তাদেরকেই দিতে হবে। শুনেন, আওয়ামী লীগ বদমাইশ ছিল, কিন্তু চালাক বদমাইশ ছিল। এরা তো দেখতেছে বেকুব টু দি পাওয়ার ইনফিনিটি। আবার দেখেন, আগে বলছিলাম না ওয়াজের স্টেজে উঠা আওয়ামী লীগের মতো বেদ্যবি করতো বিএনপি, আজকেও দেখেন কেমন বেদ্যবি করিচ্ছে ওয়াজের স্টেজে উঠা। আচ্ছা, আমি বিএনপির নাম নিয়ে কোনো কথা বলেছি? ভাই, আপনি কাকে আমি কি বিএনপির নাম নিয়ে কথা বলেছি? আপনি কথা বলেন, বলেন বলেন কথা বলেন কথা বলেন, আপনি কথা বলেন। আপনার সাহস তো কম না। এরপরে বেদ্যবি করতে আসলে ধোলাই দিবেন একেবারে। একটা জায়গায় ধোলাই খেলে না সারা বাংলাদেশে সাইজ হয়ে যাবে। সেদিন দেখলাম ঠাকুরগাঁয়ের বিএনপি নেতা বলতেছে মির্জা ফখরুলের সমালোচনা যদি অযৌক্তিক হয় তাহলে বাড়িঘর থাকবে না। শুনেন, যৌক্তিক সমালোচনা করবেন, আমরা আপনাদেরকে বাহাবা দিব, ধন্যবাদ দিব। মিথ্যা সমালোচনা করবেন, আমরা আপনার প্রত্যেকটা মানুষের নৈতিক দায়িত্বের প্রতিবাদ করেন। কাউকে ছাড়ে দেওয়ার সময় নেই। তবে একটা জিনিস, মির্জা আলমগীরকে নিয়ে যে কথা তুলবে, আঙ্গুল তুলবে, বিশেষ করে এই অঞ্চলে ওর বাড়িঘর আমরা। এ বেড়ার নাম মতিউর রহমান, ঠাকুরগাঁ সদর উপজেলার বিএনপির নেতা। যৌক্তিক আর অযৌক্তিক কেমনে বুঝবে? কে ঠিক করবে? বিএনপি তো ঠিক করবে। আর অযৌক্তিক হলে বাড়িঘরে হামলা করবে। রাজনীতিতে সমালোচনা থাকবে না? সমালোচনা তো থাকবেই, অযৌক্তিক সমালোচনাও থাকবে। সমালোচনা যদি অযৌক্তিক হয় তাহলে সেটা জনগণ ধরতে পারবে না? অবশ্যই পারবে ধরতে। তাহলে জনগণের উপর সে আস্থা রাখতে পারতেছে না কেন? এরা উপজেলার নেতা, এরা তো শিখে বড় নেতা দেখে, তাই না? আগা হাল যেদিকে যায় পিছা হাল সেদিকেই যায়, তাই না? দেখেন বিএনপির এমপি কি বলে, কি ভাষায়। দেখেন, কিছুদিন আগে হারুনরে ধরেছিলাম না, ঠান্ডা ছিল কিছুদিন, আবার এসে কইতেছে ক্ষমতায় থেকে দল গঠন করলে পিঠের চামড়া তুলে নিবে। ভাষা বাদই দিলাম। ক্ষমতায় থেকে রাজনৈতিক দল তো খোদ জিয়াউর রহমান করছেন।
হারুন যেই দল করে সেই দলের জন্ম ক্ষমতা থেকে। ছাত্ররা কিন্তু খুবই স্পষ্টভাবে বলছে যে তারা দলে যুক্ত হইলে, রাজনৈতিক দলে পদ ছেড়ে দিবে, উপদেষ্টা পদ ছেড়ে দিবে। তাও ভয় যায় না এদের। সমস্যাটা কই? মানে ওরা কি বুঝে না? মানে ছোটবেলায় কি আয়োডিন কম খেয়েছিল হারুন, নাকি বেশি খাইছিল? তো বিএনপির নেতাকর্মীরা ইনকা বেপরা হয়ে উঠছে কেন? টাকা কামানোর জন্যে, আর অন্যকে হুমকি দেওয়ার জন্যে। এই দখলের উৎসবে মানুষজন তো টেম্পু স্ট্যান্ড দল বলে বিএনপিকে খোটা দেয়। তো দেখি আসলে ব্যাপারটার মধ্যে কি লুকায় আছে। এর কারণ হইতেছে যে বিএনপির দল চালানোর মতো কোনো একটা আর্থিক ব্যবস্থা নাই। এই যে চাঁদাবাজি আর টেন্ডারবাজির অভিযোগ, তার আসল কারণটা কিন্তু ওইখানে। এই অভিযোগগুলো যে বিএনপি শত্রুরা বাড়ায় বাড়ায় বলতেছে তা কিন্তু না। জামাতের ব্যাপারে চাঁদাবাজির কিন্তু দুই একটা নিউজ হয়, অভিযোগ আসে, কিন্তু এটা বিএনপির মতো ব্যাপক না। কারণ জামাতের দলের একটা ইকোনমি আছে, একটা আর্থিক ব্যবস্থা আছে, তার কর্মীদের পালার মতো। বিএনপির নেতারা টাকা কামায়, কিন্তু টাকার আয়টা তার নিজের। পাচার হয়তো করে না, কিন্তু টাকাটা তার নিজের। এর একটা অংশ তারা হয়তো পার্টিতে চাঁদা দেয়, বড়জোর নির্বাচনের সময় কর্মীদের হাতে কিছু টাকা দেয়। বছরের বাকি সময় নেতা কর্মীরা কিভাবে চলবে, পরিবারের ভরণ পোষণ কিভাবে হবে, কোরবানি কিভাবে দেবে, বাচ্চাদের 2 দিন চিকেন ফ্রাই কিভাবে খাওয়াবে, সে ব্যাপারে বিএনপির কোনো নজর নাই। বিএনপির কর্মীরা নিম্নবিত্ত পরিবারের ছেলে মেয়ে, তাদের নিয়ে, তাদের ভবিষ্যৎ নিয়ে দলের নেতাদের কোনো চিন্তা আছে বলে মনে হয় না। আছে কি? আপনারাই বলেন, করে চিন্তা না? বিএনপির এই কর্মীরা মাঠ পর্যায়ে, তৃণমূলের কর্মীরা বেশিরভাগই ঘরের খেয়া বনের মস্তারায়, কিন্তু সেটার তো একটা লিমিট আছে, তাই না? তাইলে দলের নেতাদের উন্নতি, তাদের আয় রোজগার বৃদ্ধি, তার সাথে সাথে কর্মীদের এবং দেশেরও উন্নতি হওয়ার কথা, তাই না? বিএনপির বেলায় কিন্তু সেটা দেখি না। তো জামাতের বেলায় দেখা যায়, কিন্তু জামাতের বিশাল বিশাল আর্থিক ইনস্টিটিউট তারা তৈরি করতে পারছে। আমরা পরবর্তীতে এটা নিয়ে আলাপ করব। কিন্তু ধরেন বিএনপির ব্যাপারে দেখি, বিএনপির কোনো ইনস্টিটিউট আছে, প্রতিষ্ঠান আছে? ধরেন হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার, ওষুধ কোম্পানি, মানে জামাত যেগুলো করে আর কি, ব্যাংক, গার্মেন্টস, মার্কেট, স্কুল আছে, বিশ্ববিদ্যালয় আছে, টিভি স্টেশন আছে, ব্যাংক আছে, হোটেল আছে, রেস্টুরেন্ট আছে, এমনকি নাটকের দল, গানের দল আছে? নাই। ইকোনমিক, কালচারাল, ইন্টেলেকচুয়াল কোনো অ্যাসেট নাই। সংবাদপত্র আছে, কুরিয়ার সার্ভিস আছে, আইটি ফার্ম আছে, কনসালটেন্সি সার্ভিস আছে, রিসার্চ সেন্টার আছে, থিঙ্ক ট্যাঙ্ক আছে? নাই। কর্মী থেকে বুদ্ধিজীবী পর্যন্ত কোথাও প্রফেশনালি এনগেজ হওয়ার কোনো ব্যবস্থা নাই বিএনপির লোকদের। বিএনপির কয়টা প্রতিষ্ঠান আছে যেখানে তাদের কর্মীরা চাকরি পায়? বিএনপির শক্তিশালী শ্রমিক সংগঠন কোথায়? জামাত তো বিএনপির চেয়ে ছোট দল, জামাতের যতগুলো হসপিটাল আছে তার তো 10 গুণ হাসপাতাল থাকা উচিত বিএনপির, তাই না? 10 গুণ বাদ দিলাম, জামাতের যতগুলো আছে ততগুলো হাসপাতাল নাই কেন বিএনপির? বিশ্ববিদ্যালয়, স্কুল, কোচিং সেন্টার, সারা দেশে কোনো হোটেল আছে, কারখানা আছে? বিএনপি কর্মীরা কেন স্বাভাবিকভাবে জানে না যে অমুক প্রতিষ্ঠানে গেলে আমার চাকরি হওয়ার কথা? জামাত ইসলামী ব্যাংক তৈরি করছে, ক্ষমতা যাওয়ার অনেক আগে, ইবনে সিনা করছে 80-র দশকে। আর একটা কারণ, এই সমস্ত প্রতিষ্ঠান থাকা রাজনৈতিক দলের জন্য খুবই দরকারি, কারণ পার্টির কর্মীদের কাজের মধ্যে থাকা দরকার। শ্রম না দিয়া বিনা পরিশ্রমে অর্থ উপার্জনের যে মানসিকতা, সেইটা খুবই বিপজ্জনক মানসিকতা, এবং এইটা একসময় করাপ্ট হবেই, তাকে করাপ্ট করে ফেলবে। বাংলাদেশের রাজনৈতিক নেতারা, আপনারা কিছু মনে করবেন না, আপনাদের অসম্মান করার জন্য আমি এটা বলতেছি না, এটা বাস্তবতা। আপনার পেশা কি? আপনার আয় উপার্জন কিভাবে হয়? আমি তো কারোই বৈধ প্রকাশ্য কোনো আয়ের উৎস দেখতে পাই না। এটা রাজনীতিতে সবসময় একটা কোশ্চেন মার্ক। বিনা পরিশ্রমে টাকা উপার্জনের উপায় থাকলে দলের কর্মীরা অসৎ কাজে জড়িয়ে পড়ার সুযোগ পাবে। মানে ক্ষমতা আছে কিন্তু কাজ নাই, এরকম মানুষজন বিপদের কারণ হয়ে দাঁড়াবে। তো তাদের মাথায় শয়তান বাসা বাঁধবে সহজেই। আমি পেশার খুব গুরুত্ব দিই। মানে দেখবেন যে ফেসবুকে এসে অনেকে রাজা উজির মারে না, আমি অমুক, আমি তমুক, প্রচুর জ্ঞানের কথা বলে। ওর একটা লিঙ্কডইন প্রোফাইল খুঁজে বের করবেন, তাইলে বুঝবেন যে ও আসলে প্রফেশনালি, পেশাগতভাবে সে কি করে, কোথায় করে, কাদের সাথে কাজ করে, তার নেটওয়ার্কের মধ্যে কারা কারা আছে, এটা দেখবেন। এটা খুব জরুরি। আপনি অনেক দেখবেন মানে রিসার্চ আর পিএইচডি অমুক তমুক মেলা কিছু করে ফেলছে, লিঙ্কডইনের কোনো প্রোফাইলই নাই, বুঝছাও? তার মানে ও কিছুই করে না, কিচ্ছু না, বা যা করে সেটা বলতে চায় না সে। বুঝতে পারছেন? এটা যদি চিন্তা করে দেখেন যে বাংলাদেশে সমাজের নিচ থেকে উপরে ওঠার ভালো কোনো রাস্তা নাই। এক প্রজন্মের মধ্যে নৈতিকতার সীমার মধ্যে এক শ্রেণী থেকে আরেক শ্রেণীতে যদি উঠতে চায়, সেটা প্রায় অসম্ভব ব্যাপার। এই বাস্তবে যদি এইটা আপনি করতে চান, তো একটাই মাত্র পথ খোলা আছে, সেটা রাজনীতি।
রাজনীতি করে আপনি প্রচুর টাকা কামাইতে পারবেন, আপনার আর্থিক অবস্থা যাই থাকুক না কেন, তাই না? এটা খুব বিপজ্জনক একটা দেশের জন্য, খুবই বিপজ্জনক একটা দেশের জন্য। এই জন্যই বাংলাদেশের রাজনীতি দাঁড়াইতে পারে না, রাজনৈতিক দলগুলো দাঁড়াইতে পারে না, শক্তি অর্জন করতে পারে না। এই সিন্ডিকেট ভাঙতে হবে। কিন্তু রাজনীতিকে একমাত্র পথ হিসেবে যারা দেখে, যারা রাজনীতি শুধু করে, তাদের এই বাস্তবতাটা বুঝতে হবে এবং তাদের জীবিকা নির্বাহের দায়িত্ব নিতে হবে। নাইলে কর্মীরা বিএনপির রাজনৈতিক প্রতিপক্ষদের কোলে গিয়ে উঠবে, অথবা চাঁদাবাজি মারামারি সংস্কৃতি আরো বাড়বে। এই যে বিএনপির লোকেরা, কিছু মনে করেন না, ওরা যে আওয়ামী লীগের লোকদেরকে রক্ষা করলো কি জন্যে? ওইটার স্টেক নিতে গেছে। তারা ওই লোভটা ছাড়তে পারে নাই, ওই টাকার লোভটা ছাড়তে পারে নাই, টাকা পাইছে, তারা রক্ষা করে ফেলছে। বিভিন্ন জেলায় আপনারা দেখছেন না, বিএনপির কাঁধে বেসে আওয়ামী লীগ পুনর্বাসিত হচ্ছে, আওয়ামী লীগকে রক্ষা করছে বিএনপি। কেন রক্ষা করছে? একটা ফাইন্যান্সিয়াল ইন্টারেস্ট ছিল, একটা টাকা পয়সার একটা লেনদেন ছিল, সেই জন্যই রক্ষা করছে। এবং দেখছেন তো, এই যে পেশা না থাকার কারণে, একটা আয় উপার্জনের, একটা সৎ আয় উপার্জনের জায়গা না থাকার কারণে দেশের ভবিষ্যৎ, দেশের রাজনৈতিক ভবিষ্যৎও এইটা সংকটে পড়ে যায়। যে কারণে মানুষ রাজনীতি করে, সেটা অর্জনের জন্য ভালো বিকল্প পথ দিতে হবে, শক্তিশালী পার্টির ফান্ড তৈরি করতে হবে এবং পার্টির একটা আর্থিক ব্যবস্থা তৈরি করতে হবে। বিএনপি চাইলে এটা করতে পারে, শুধু বিএনপি না, নতুন দল যারা আসতেছে তারাও এটা চিন্তা করতে পারে। আমি তো জামাতের বাংলাদেশের ব্যবসা প্রতিষ্ঠানের কথা বললাম, আমরা দুনিয়ার কিছু উদাহরণ দেখে আসি। পিসিআই এটা ইটালিয়ান পার্টি, 1945 থেকে 1991 মধ্যে একটা ইউরোপের অন্যতম শক্তিশালী কমিউনিস্ট পার্টি ছিল। এদের বিভিন্ন সমবায় সংস্থা ছিল, প্রকাশনা সংস্থা ছিল, রিয়েল এস্টেট ছিল, হোটেল ব্যবসা ছিল এবং দলীয় সদস্যদের কর্মসংস্থান হইতো, তহবিল সংগ্রহের জন্য এই জিনিসগুলো কাজে লাগে। তো তাদের রেস্টুরেন্ট ছিল, বার ছিল, সামাজিক ক্লাব ছিল, ট্রাভেল এজেন্সি ছিল, তাদের সহযোগী সংগঠনগুলো হলিডে রিসোর্ট করছিল, গেস্ট হাউস করছো, এমনকি এখানে দলীয় সদস্যরা ছাড়ে থাকতে পারত। আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস, এএনসির, এটার বিনিয়োগ বাহিনী আছে যা বিভিন্ন ব্যবসা পরিচালনা করে এবং এএনসির যে বিনিয়োগ কোম্পানিগুলো আছে তারা হোটেল এবং পর্যটন খাতেও সম্পৃক্ত। বিএনপি বা বাংলাদেশের রাজনৈতিক দলগুলো নিজের ইকোনমি তৈরির জন্য, নিজের আর্থিক ব্যবস্থা তৈরির জন্য কোন পদ্ধতি গ্রহণ করবে সেটা তারাই ভালো জানে। রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের, কর্মীদের ভরসা হয়ে উঠতে হয়। হাসিনার মতো তাদের উপরে জুলুম এবং গায়ের জোরের ছাতা হয়ে ওঠার টাইম শেষ। সেই জন্য নতুনভাবে ভাবতে হবে রাজনৈতিক দলগুলো। তবে এই পদ্ধতির একটা বড় অসুবিধা আছে। আমি সিপিবি ব্যাকগ্রাউন্ড থেকে আসছি জন্য এই পদ্ধতির অসুবিধাটা আমি ভালো বুঝতে পারি। এই সমস্যা জামাতেরও আছে। কি সেই সমস্যা? আসেন একটু বুঝে দেখি। দলের সাথে যুক্ত প্রতিষ্ঠান যদি আমার আয় রোজগারের উৎস হয়, তাহলে আমি ইন্ডিভিজুয়াল এজেন্সি নিয়ে, নিজের একক সত্তা নিয়ে রাজনৈতিক দলে কোনো ভূমিকা রাখার সম্ভাবনা থাকে না, কমে যায়। আমার দলের নেতা আমার যদি বস হয়ে যায়, আমি রাজনৈতিক দলটাকে একটা চাকরি বলে মনে করব। আর আমার বস যদি আমার নেতা হয়, রাজনৈতিক নেতা হয়, তাহলে তো আমি তার কথা সবসময় শুনবো, আমি তাকে কখনোই কন্ট্রাডিক্ট করবো না। আমি জামাতের এক্সাম্পল না দিয়ে সিপিবির এক্সাম্পল দিই। সিপিবির হোল টাইমার আছে, মানে দল থেকে বেতন দেয়, সারাক্ষণ সে রাজনীতি করে, সেটাই তার চাকরি। আমি আসলে হোল টাইমার হইতে চাইছিলাম। 1992 সালে হোল টাইমারের বেতন ছিল 3000 টাকা, বোধ হয় 2.5 বা 3000 টাকা। এখন দিবালোক সিংহের একটা মণি সিংহের বেটা, তার একটা প্রতিষ্ঠান আছে দুস্থ স্বাস্থ্য কেন্দ্র, ওইখানে চাকরি করে পার্টির লোকেরা, কমিউনিস্ট পার্টির লোকেরা। দিবালোক সিংহের ওইখানে যে চাকরি করে, সে কি দিবালোক সিংহের মতের বিরুদ্ধে কোনো মত দিতে পারবে? তার বস যেটা বলবে সেটাতে হ্যাঁ হ্যাঁ করে যাবে। তখন এইটা রাজনৈতিক দল থাকে না, ক্লাব হইয়া যায়। আমার অনুমান জামাতেরও এই সমস্যা আছে। এই কারণে দেখেন যে মেজর পলিটিক্যাল মিস্টেক এই দুই দলের বেশি, জামাত আর সিপিবির। বিএনপির আর্থিক অবস্থা দুর্বল থাকলেও তাদের মেজর পলিটিক্যাল মিস্টেক কিন্তু নাই। সম্ভবত এই কারণেই, এটা আমার অনুমান। কারণ দলের সিদ্ধান্ত যারা নেয় তারা তাদের আয় রোজগারের জন্য দলের নেতৃত্বের উপর নির্ভরশীল না। আমার মনে হয় এই আর্থিক ব্যবস্থা করে তোলার ক্ষেত্রে একটা ইনোভেশন আনা যেতে পারে। আমি এটা বিএনপিকে পরামর্শ দিতেছি না, বিএনপি পরামর্শ নিলে নিতে পারে, কিন্তু নতুন দলের জন্য এটা একটা পরামর্শ। এই ইনোভেশনটা কি হইতে পারে? প্রতিষ্ঠানগুলোর শীর্ষ পদে দলের নেতা থাকবে না, এরা প্রফেশনাল থাকবে, তাতে বেটার, ভালো, কারণ প্রতিষ্ঠানটা ভালো চলবে, প্রফেশনালি চলবে। দলের নেতার অধীনে দলের কোনো কর্মী বা অন্য নেতা থাকবে না। আরেকটা পদ্ধতি হতে পারে যে এই প্রতিষ্ঠানগুলোতে চাকরি হবে সাময়িক, ম্যাক্সিমাম 5 বছর, এরপরে তারা অন্য চাকরি খুঁজে নিতে হবে। এখানে সে ট্রেনিং পাইলো, এখানে একটা অভিজ্ঞতা পাইলো, সে দক্ষ হয়ে আর একটা চাকরি খুঁজে নিল। অথবা এইসব প্রতিষ্ঠানে যারা কাজ করবে দীর্ঘমেয়াদে, তারা নীতি নির্ধারণী পর্যায়ে কখনোই যেতে পারবে না। তো এটা ছাড়াও তো সমস্যা আরো অনেক। বিএনপিতে এখন মধুর মাছির আনাগোনা।
দুর্দিনে কর্মী খুঁজে পাওয়া যায় হাতে গোনা, আর এখন সিনিয়র প্রবীণ নেতারা ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যায়, তাও খালেদা জিয়ার উপদেষ্টা রিজভী ভাইয়ের মতো নেতাদের। দেখেন ফুল দিয়া শ্রদ্ধা জানাইতে গেছে, সেটা ভেঙ্গে শেষ। এখনই যদি এই অবস্থা, তাহলে ক্ষমতায় গেলে কি হবে সামনে চিন্তা করেন। বিএনপির স্বাস্থ্য প্রতিমন্ত্রী ছিল কোষাধ্যক্ষ ছিল, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ছিল মিজানুর রহমান সিনহা। দলের প্রাথমিক সদস্যপদ প্রত্যাহারের পাশাপাশি রাজনীতি থেকেও অবসরে যায় 2020 সালে। ওনার একটা ওষুধ কোম্পানি আছে, একমি ল্যাবরেটরিজ। ওষুধ কোম্পানিগুলো স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে, ওষুধ কোম্পানি সংক্রান্ত সিদ্ধান্ত নেয় স্বাস্থ্য মন্ত্রণালয়। সেইখানে মিজানুর রহমান সিনহা মন্ত্রী হতে পারেন না, এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। তাও করলেন মন্ত্রিত্ব, তারপরে উনি নাই কোনো রাজনৈতিক কর্মসূচিতে, লড়াই সংগ্রামে নাই, উনি ডুব মারলেন ব্যবসায়। এমনকি 2020 সালে তিনি দল আর রাজনীতি থেকে অবসর নিলেন। যখন দলের কর্মীরা গুম হইতেছে, খুন হইতেছে, বনে বাজারে ঘুরতেছে, তখন উনি দল ছাড়লেন। উনি না, শুধু আরেক মন্ত্রী মোর্শেদ খান ছাড়লেন দল, আরো অনেকে ছাড়ছেন। পদত্যাগপত্রে মিজানুর রহমান সিনহা বললেন, গত কয়েক বছরে আমার ব্যবসায়িক ব্যস্ততা বাড়া, পাশাপাশি শারীরিক নানা সমস্যা দেখা দিয়েছে। 5 বছর পরে ওনার শরীরে জোশ আসিছে, ক্ষমতার কাছাকাছি। মিজানুর রহমান সিনহা, আপনি কোন সালসা খাইছেন এনা কবেন আমাকে না কন, নয়তো সেই সালসা প্রফেসর ইউনুসের দায়পার পড়া বুড়া খাটাস উপদেষ্টাগুলোর এনা খিলান, এইগুলা শরীরেও এনা জোশ আসুক, আর আমাক এনা কানে কানে কয়ে দেন না মিজানুর ভাই, বয়স বাড়িচ্ছে তো, আর কিছুদিন পর তো লাগবি আমারও। এনা টেস্ট করে দেখলাম ইনি শরীরে ক্যাঙ্কা জোশ আসে, দেবেন না, মিচ্ছি এনা দিলেই হবে, প্যাডে দিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া সম্মানিত দর্শক, অবস্থা দৃষ্টি মনে হচ্ছে যে রাজনৈতিক জটিলতায় বেশ ঝামেলায় পড়েছে বাংলাদেশের সবচেয়ে বড় দল এবং সবচেয়ে বড় জনপ্রিয় যে রাজনৈতিক সংগঠন বিএনপি। যেভাবে খুব সহজে আমরা মনে করেছিলাম যে নির্বাচনের পরপরই বিএনপি ক্ষমতায় চলে আসবে এবং সব কিছু বিএনপির নিয়ন্ত্রণে থাকবে এবং বিএনপি যেভাবে চাইবে একক কর্তৃত্বে তারা অতীতের মতো করে 20 দলীয় জোট বা 70 দলীয় জোট করতে পারবে এবং তারা যেভাবে যাকে চাইবে সেভাবে তাকে পাবে। এর কারণ হলো যেহেতু তারা ক্ষমতায় যাচ্ছে, কাজেই তাদের আনুকূল্য পাওয়ার জন্য, বন্ধুত্ব পাওয়ার জন্য সবাই আনকন্ডিশনালি কোনো রকম শর্ত ছাড়াই তাদের সঙ্গে বন্ধুত্ব করবে। কিন্তু এখন দিনকে দিন পুরো পরিস্থিতি তাদের জন্য বুমেরাং হয়ে পড়েছে। এই মুহূর্তে বিএনপির রাজনৈতিক অঙ্গনে কোনো বিশ্বস্ত ট্রাস্টওয়ার্দি, যেটাকে ইংরেজিতে বলা হয় ট্রাস্টওয়ার্দি, ডিপেন্ডেবল, যার প্রতি নির্ভর করা যায়, ওয়ার্কেবল, যার কার্যক্ষমতা রয়েছে এবং পপুলারিটি রয়েছে অ্যান্ড ইফেক্টিভ, সেই ইফেক্টিভনেস রয়েছে, এরকম কোনো বন্ধু, কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠী বিএনপির পাশে আছে আমার কাছে মনে হচ্ছে না। আমি কাউকে বড়ও করতে চাচ্ছি না, ছোট করতে চাচ্ছি না। বিএনপির অনেক শীর্ষ নেতৃবৃন্দ দেখা গেল যে বাংলাদেশের 10-12 জন বা 10-12টি রাজনৈতিক দলের সঙ্গে বন্ধুত্ব করার চেষ্টা করেছে। এই মানুষগুলো বা এই দলগুলো সবসময় পরগাছা রূপে, যাকে বলা হয়, তারা তাদের অস্তিত্বের জানান দিয়েছে এবং তাদের সৌন্দর্য, সফলতা পরগাছা হিসেবে। উদাহরণ হিসেবে আওয়ামী লীগের কিছু পরগাছার কথা বলি। যেমন ধরুন সাম্যবাদী দল দিলীপ সাহেবের, কিংবা রাশেদ খান মেনন সাহেবের দল, কিংবা হাসানুল হক ইনু সাহেবের দল, অথবা সেই মাইজ ভান্ডারির যে দল রয়েছে ইসলামী দল। তো ওনারা যে রাজনীতি করেছেন বিএনপি এবং আওয়ামী লীগের বাইরে গিয়ে, তারা ভিন্ন একটি প্রতীক নিয়ে স্বতন্ত্র নির্বাচন করে এসে পাশ করবেন, এইরকম মূরত জনপ্রিয়তা, গ্রহণযোগ্যতা তাদের নেই। এবং তাদের সম্পর্কে বলা হয় এদের অনেক লোক আছেন যারা খুব বড় নেতা, ভীষণ রকম বড় নেতা, কিন্তু নির্বাচনী এলাকায় একটা চেয়ারম্যান পদে নির্বাচন করে, স্বতন্ত্রভাবে চেয়ারম্যান পদে নির্বাচন করে আসার যোগ্যতা তাদের নেই। ফলে তারা সবসময়টিতেই কী করেছে, আপনার পরগাছা হিসেবে তারা বিভিন্ন রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতা নিয়ে রাজনীতিতে টিকে আছে। তো এখন আওয়ামী লীগের জমানাতে যে সকল পরগাছা
বা যে সকল গৃহপালিত রাজনৈতিক দল, বিরোধী দল তারা ছিলেন। আবার এরশাদের জমানাতে যারা গৃহপালিত রাজনৈতিক দল ছিলেন, কেননা এরশাদের জমানাতে তো শেখ হাসিনাকে গৃহপালিত বিরোধী দলীয় নেত্রী বানিয়ে ফেলেছিলেন এরশাদ। তো যার জন্যে এরশাদের সফলতা এই ক্ষেত্রে অনেক অনেক বড়। তো তিনি একবার শেখ হাসিনাকে বানালেন, শেখ হাসিনা ৮৬ ইলেকশনে প্লাস জামাত, তো তাদেরকে গৃহপালিত বিরোধী দল বানালেন। আবার এই দলকে ছুঁড়ে ফেলে দিয়ে আসম আব্দুর রবকে, জাসদকে তিনি আবার গৃহপালিত বিরোধী দল বানালেন। তো সেই জমানাতে যদি ধরেন শেখ হাসিনা, আসম আব্দুর রব, তাদের তুলনায় আবার শেখ হাসিনা যাদেরকে গৃহপালিত বিরোধী দল বানিয়েছিলেন, যেমন জাতীয় পার্টি, তারপর জাতীয় পার্টি, এরপর জাসদ, ওয়ার্কার্স পার্টি থেকে আরও অন্যান্য নানা রকম পার্টি, তাদেরকে তিনি গৃহপালিত বিরোধী দল বানিয়েছিলেন। তার সঙ্গে সঙ্গে আবার কিছু বেঈমান, কিছু মুনাফেকও তিনি তৈরি করেছিলেন বিভিন্ন পার্টি থেকে। যেমন উকিল আব্দুস সাত্তারকে তিনি বিএনপি থেকে ছাড়িয়ে নিয়ে গিয়েছিলেন, কিংবা বিএনপির যে সকল নেতাদেরকে ভয়ভীতি দেখিয়ে দলের বিরুদ্ধে নিয়ে তাদেরকে শপথ গ্রহণ করতে বাধ্য অথবা প্রলুব্ধ, যেটা করেছিল, এটাও আওয়ামী লীগের এক ধরনের সফলতা। আপনি নিন্দা করতে পারেন, মন্দ বলতে পারেন, কিন্তু এই কাজটি তারা করতে পেরেছিলেন। ফলে বিএনপির যে সকল নেতৃবৃন্দ পার্লামেন্টে গিয়েছিলেন, তাদের ব্যাপারে বিএনপি পরে যে ব্যবস্থা নিয়েছে 4 বছর পরে, সেই ব্যবস্থাটা কিন্তু তারা প্রথম দিকে তারা নিতে পারেননি। তো যা হোক, তো সেই যে অতীতের যে ইতিহাস, গৃহপালিত বিরোধী দল হওয়ার ইতিহাস এবং তাদের যে মান, সেই তুলনায় যদি আপনি সেই সকল গৃহপালিত বিরোধী দলের নেতাদেরকে পাঙ্গাস মাছ, রুই মাছ, কিংবা ধরেন আরও বড় বড় মাছ, নীল তিমি মনে করেন, সেই তুলনায় এখন বিএনপি যদি আমাদের বরিশাল অঞ্চলে বলে ঝুরা চিংড়ি, একেবারে এক একটা চিংড়ি একটা পশমের মতো ছোট ছোট, এটা শাকে ব্যবহৃত হয়, এগুলো মাথা ঠাথা কিছু ছেঁড়া যায় না, তো ঝুরা চিংড়ি বলে এগুলোকে। এগুলো বেঁচে আছে না মরে আছে, পচে গেছে না গন্ধ, এগুলো বোঝা যায় না। তো দক্ষিণাঞ্চলে এরকম চিকন জাল দিয়ে এরকম ছোট ছোট চিংড়ি, এগুলো বাচ্চা চিংড়িও না, এগুলোকে বলা হয় ঝুরা চিংড়ি। তো এরকম ঝুরা চিংড়ি ভর্তা করার জন্য এগুলো লাগে, আর এগুলো ভাজি করে তারপরে শাকের মধ্যে এগুলো দিয়ে দক্ষিণাঞ্চলের মা বোনেরা রান্না করে। তো জাতীয় পার্টির জমানাতে এবং আওয়ামী লীগ জমানাতে যারা গৃহপালিত বিরোধী দল ছিল, তাদের এক একটা নেতার যে উচ্চতা, যদি আপনি রুই মাছ ধরেন, পাঙ্গাস মাছ ধরেন, হাঙ্গরের ধরেন, সেই তুলনায় এখন যারা আছেন এদেরকে আপনি ঝুরা চিংড়ি ছাড়া আর কিছু বলতে পারবেন না। কিন্তু অবাক করার ব্যাপার হলো যে এই ঝুরা চিংড়িগুলো এই জমানাতে অনেকে পাঙ্গাস মাছের মতো লাভ দিচ্ছে, আইড় মাছের মতো, যাকে বলা হয়, তারা দুই পাশে দিয়ে কাটা বের করে ফেলছে, হাঙ্গরের মতো হা করছে, হা করার পরেও তারা বিএনপির সঙ্গে খেলছে, বিএনপি তাদের সঙ্গে কিন্তু খেলতে পারছে না। আমি নাম বললাম না, আপনারা স্পষ্টতই বুঝতে পারবেন। ফলে পুরো রাজনৈতিক অঙ্গনে বিএনপি বলতে গেলে একা হয়ে গেছে, এবং একাই তাকে লড়াই করতে হবে। এবং এই লড়াইয়ে সে যদি এই সকল ঝুরা চিংড়ির পিছনে ঘুরে, তাহলে তার যতটুকু আছে ততটুকু মানে যাকে বলা হয় শেষ হয়ে যাবে। এবং এই ঝুরা চিংড়ি সংক্রান্ত একটা বাস্তব অভিজ্ঞতা বলি। একজন খুব বড় নেতা, বিএনপির বড় নেতা, তো তিনি একজন ঝুরা চিংড়ি সম্পর্কে বলতেছিলেন যে বেগম জিয়ার সঙ্গে বৈঠক হবে, তো বৈঠকের পরে সঙ্গতির কারণে 3 নম্বর চেয়ারটায় তিনি সবসময় গিয়ে বসেন, সেই নেতা বলতেছিলেন। তো হঠাৎ করে তিনি একদিন গিয়ে দেখেন যে তার একটু পৌঁছাতে দেরি হয়ে গেছে, আর একজন এরকম ঝুরা চিংড়ি সে গিয়ে ওই 3 নম্বর চেয়ারে বসে আছে, এবং সে কারোর দিকে তাকাচ্ছে না, কেউ বলছে না যে আপনি উঠে গিয়ে পিছনে বসেন। ফলে সেই বড় নেতা বাধ্য হয়ে দেখা গেল পুরো অনুষ্ঠানের মধ্যে সে পেছনে বসলেন, এবং এটার প্রতিক্রিয়া এমন হলো যে কয়দিন পরে দেখা গেল যে এটা নিয়ে বিরাট একটা বিশ্রী অবস্থা তৈরি হয়ে গেল, এবং সেই ঝুরা চিংড়িও সেই বিএনপির জোট থেকে চলে গেল, আর সেই নেতাও বিএনপি থেকে চলে গেল। তো এরকম ঝুরা চিংড়ির ফলে কি হয়, বিএনপির মারাত্মক ক্ষতি হয়। বিএনপির অনেক বড় বড় নেতা এ সকল ঝুরা চিংড়ির দ্বারা অপমানিত হয়, লাঞ্ছিত হয়। তারপরে বিএনপির অনেক বড় বড় নেতা এই ঝুরা চিংড়ির পিছনে ছুটতে গিয়ে, মানে দলীয় হাইকমান্ডের নির্দেশে এই সকল ঝুরা চিংড়ির পিছনে ছুটতে গিয়ে তারা
অপমানিত হয়, লাঞ্ছিত হয়। আর এই ঝুরা চিংড়ি করে কি, তারা বিএনপিকে ব্যবহার করে, ব্যবহার করার পরে যখন মাল পায় না, বিএনপি তার টাকা দেয় না। যদি এদেরকে টাকা দেয়, সেটা জামাতের লোক টাকা দেখ, কিংবা ডিজিএফআই টাকা দেখ, কিংবা অন্য যে কোনো লোক টাকা দেখ, সঙ্গে সঙ্গে এই ঝুরা চিংড়ি যত গোপন কথা আছে, যত কিছু আছে, সব কিছু তারা প্রতিপক্ষের নিকট বলে দেয়। তো বলে দেওয়ার পরে প্রতিপক্ষ যেটা বুঝে যে দলের মানে বিএনপির যারা নেতৃবৃন্দ এই সকল ঝুরা চিংড়ির সাথে যোগাযোগ করে, তাদের আন্ডারস্ট্যান্ডিং, তাদের লেভেল, তাদের উচ্চতা, তাদের ওজন, আকৃতি বুঝতে পারে। বুঝতে পারার পরে তাদের প্রতি আর শ্রদ্ধা রাখে না, প্রতিপক্ষ শ্রদ্ধা রাখে না। প্রতিপক্ষ যখন আপনার সম্পর্কে শ্রদ্ধা রাখবে না, তখন আপনার রাজনীতি শেষ। দ্বিতীয়ত হলো যে প্রতিপক্ষ তখন করে কি, এই সকল ঝুরা চিংড়ির কাছ থেকে বিভিন্ন কথাবার্তা শুনে তারা তাদের প্রতিপক্ষের আইকিউ লেভেল বোঝার চেষ্টা করে যে এর স্ট্যান্ডার্ড কি, এর কি সাব স্ট্যান্ডার্ড না আপ স্ট্যান্ডার্ড, তো এর বুদ্ধিমত্তা কেমন, সাহস কেমন, শক্তি কেমন। তো এইগুলো করে প্রতিপক্ষ যখন আক্রমণ করে বা আঘাত করে, তখন আর সেগুলো প্রতিহত করার মতো যে সেনাপতি, শক্তিশালী সেনাপতি দলের মধ্যে যারা আছে, তারা যেহেতু আগেই বিভিন্ন এই ঝুরা চিংড়ির দ্বারা অপমানিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে, তারা সেই মানসিকভাবে অনেকটা দূরে চলে যায়। কিছু করার নাই, জীবনের শেষ পর্যায়ে এসে আর কোথায় যাব, কি করব, অনেকটা মিরুমান হয়ে বসে থাকে, জাস্ট বেইজ্জতি হওয়ার ভয়ে নিজেকে নিবৃত্ত রাখে। তো এই লোকগুলো তখন আর অ্যাক্টিভেট হয় না, রিয়াকশনও দেখায় না, ডিঅ্যাক্টিভেট হয় না, তারা তাদের মতো করে চলতে থাকে। তো এরকম জায়গা থেকে বের হওয়ার জন্য মূলত এখানে দুটো বিষয় আপনি দেখেন যে বাংলাদেশের তিনজন লোক যাদেরকে সফলতম রাজনীতিবিদ বলা হয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং এরশাদ সাহেব, তারা বন্ধু সিলেকশনে যে সফলতা দেখিয়েছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অন্ততপক্ষে 20 থেকে 25 জন ঘনিষ্ঠ বন্ধু ছিল যারা তার মানের রাজনীতিবিদ, ইকুইভ্যালেন্ট, এবং বঙ্গবন্ধুকে তুমি করে, তুই-তুকারি করে ডাকতেন সবার সামনে, পার্লামেন্টের মিটিংয়ে, তারপর শেষে ক্যাবিনেট মিটিংয়ে তুই-তুকারি করে কথাবার্তা বলতেন। এরকম অনেক এমপি, মন্ত্রী বঙ্গবন্ধুর সঙ্গে ছিল, এবং তাদের সঙ্গে তার যে সম্পর্কটা, সেটা একদম ড্রয়িং রুম, ডাইনিং রুম নয়, একেবারে বেডরুম পর্যন্ত ছিল। এইরকম অন্ততপক্ষে অনেক বন্ধুবান্ধব ছিল যারা দীর্ঘদিন সেই 1951 থেকে তাদের সঙ্গে তার পারিবারিক বন্ধুত্ব, যেটা মৃত্যু পর্যন্ত সেটা বহাল ছিল। এর মধ্যে একমাত্র খন্দকার মোশতাক বেইমানি করেছে, বাকি কেউ কিন্তু তার সঙ্গে বেইমানি করেনি। ফলে কি হচ্ছে, আপনি তাকে যতই গালাগালি করেন না কেন, তার যে ফাউন্ডেশনটা রাজনীতিতে ওটা রয়ে গেছে। তার শত্রুতা, তার সঙ্গে যাদের শত্রুতা ছিল, রাজনৈতিক প্রতিযোগিতা ছিল, তাদের একটা লেভেল ছিল, মান ছিল। তিনি সাধারণত শত্রুতা করতেন না, প্রতিযোগিতা করতেন। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর সঙ্গে তার প্রতিযোগিতা ছিল, আর অনেকের সঙ্গে তার প্রতিযোগিতা ছিল। তিনি সেখানে রাজনীতির মার প্যাচে তাদেরকে তিনি দমন করতেন। আবার এই কাজগুলো করার ক্ষেত্রে তার বন্ধুবান্ধব তাকে সহযোগিতা করত, এবং তিনি পাকিস্তান ফেরত সামরিক কর্মকর্তা, মুক্তিযোদ্ধা সামরিক কর্মকর্তা, বেসামরিক কর্মকর্তা সবাইকে নিয়ে সম্মিলনভাবে ওয়ান অফ দ্য ফাইনেস্ট ক্যাবিনেট কিন্তু তিনি গঠন করেছিলেন। সচিবালয় স্ট্রং ছিল, মিলিটারি স্ট্রং ছিল, এবং এত কিছু সত্ত্বেও যে যাই বলুক না কেন, জিয়াউর রহমান সাহেবের সঙ্গে কিন্তু তার একটা পারিবারিক সম্পর্ক ছিল। বোঝার চেষ্টা করেন, এখন কোন প্রধানমন্ত্রী, এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে কি সেনাবাহিনীর ডেপুটি চিফ অফ স্টাফ যিনি আছেন, উপপ্রধান, তো এখন ওই পদটা নেই, ধরুন একজন লেফটেন্যান্ট জেনারেল, তার সঙ্গে কি বা বর্তমান সেনাপ্রধানের সঙ্গে পারিবারিক সম্পর্ক আছে? নাই। কিন্তু এই সম্পর্কটা কিন্তু ছিল যাকে বলা হয় বঙ্গবন্ধুর সঙ্গে। ফলে রাজনীতিতে তিনি অমরত্ব লাভ করেছেন। জিয়াউর রহমান সাহেব তার নিজের অফিসিয়াল ব্যক্তিগত সম্পর্কটা তিনি করতে পেরেছেন, কিন্তু বঙ্গবন্ধুর মতো তিনি পারিবারিক সম্পর্ক স্থাপন করতে পারেননি। কেননা পারিবারিক সম্পর্ক স্থাপন করার জন্য ছেলে মেয়ে স্ত্রীকে পলিটিক্যাল হতে হয়। তো ছেলে মেয়ে স্ত্রী পলিটিক্যাল হতে হয়, ঘরকে ওরকম রাখতে হয়। কিন্তু জিয়াউর রহমান করতেন কি, তিনি তার ঘরকে হয়তো তিনি ওইভাবে রেখেছেন, বা তার স্ত্রীকে তিনি পলিটিক্যাল কাজ ইনভলভ করতে চাননি। তিনি তার অফিসকে এবং তার ব্যক্তিগত কর্মকে তিনি ওপেন করে দিয়েছেন, জাস্ট লাইক পলিটিক্যাল। যে কোনো লোক তার সঙ্গে কথা বলতে পারতো যে কোনো সময়। অর্থাৎ বঙ্গবন্ধু যে কাজটি অফিসে করতেন এবং বাসায় করতেন, সেই একই কাজটি তিনি অফিসে করতেন জিয়াউর রহমান সাহেব।
আর এরশাদ সাহেব এই কাজটি আরও ডাইনামিকিজমে নিয়ে গেছিলেন। তিনি ঘরে করতেন, বাইরে করতেন, মদের আড্ডায় করতেন, তারপর শেষে দুর্নীতির টাকা ভাগাভাগি করা থেকে শুরু করে সকল কর্মে তিনি এই যাকে বলা হয় রাজনীতি করতেন। ফলে কি হলো, তাদের যে শত্রুতা এবং তাদের যে মিত্রতা, এই মিত্রতার একটা লেভেল ছিল। ফলে ক্ষমতা ট্রান্সফার এবং ক্ষমতা পাওয়া এবং ক্ষমতা চলে যাওয়ার পরেও মানুষ এখনও তাদেরকে মনে করে। আমরা এই যে কথায় কথায় এরশাদকে ভুলতে পারছি না। তো এখন আপনি যতই স্বৈরাচারী বলেন না কেন, তার সঙ্গে যার বৈঠক হয়েছে, কথা হয়েছে, এক টেবিলে খেয়েছে, আমার মতো মানুষকে তিনি নিজের হাতে খাইয়ে দিয়েছেন বহুবার। তো এটা আমি তো বেগম খালেদা জিয়ার বাসার সামনে যাব কল্পনাই করা যায় না, কল্পনাই করা যায় না। আমি তারেক রহমান সাহেব লন্ডনে যাব, তারেক রহমান সাহেবের বাসায় গিয়ে দুপুরে খাবো, তার স্ত্রী নিজের হাতে রান্না করে আমাকে খাওয়াবেন, এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার উপর গজব নাজিল হয়ে যাবে। অথচ আপনি যদি শেখ হাসিনার কথা কেউ যদি চ্যালেঞ্জ করে যে আমি শেখ হাসিনার প্রধানমন্ত্রী ছিল, আমি শেখ হাসিনার দোতলায় উঠবো, দোতলায় উঠে আমি দুপুরে শেখ হাসিনার সাথে এক টেবিলে খাবো, এটা যদি কেউ জিদ ধরে এবং গিয়ে যদি সে শেখ হাসিনাকে বলে যে আপা আমি তো একেবারে অপরিচিত একটা লোক, এমনকি যদি ধরেন পাপিয়া বা বিএনপির হারুন কিংবা ধরুন গয়েশ্বর বাবু, সে যদি শেখ হাসিনাকে বলে যে আপা আমি তো এটা এরভাবে বাজি ধরছি একটা লোকের কাছে, গয়েশ্বর চন্দ্র রায় কিংবা মির্জা আব্বাসের কথাই চিন্তা করবো, বা মির্জা আব্বাসের ওয়াইফের কথা চিন্তা করবো, আমি একটা বাজি ধরছি, আমি দুপুরে আপনার সাথে টেবিলে খাবো এবং দোতলায় খাবো এবং আপনি রান্না করবেন এবং আপনার হাতের খাবার আমি খাবো, আমি এখন আমার মান সম্মান বাঁচবে না আপা, আমি এখন কী করবো। এবং সে 100% সে জিতবে, এই বাজিতে সে জিতবে। এবং এখন পর্যন্ত যদি এখন মনে করেন যে সবচেয়ে কঠিনতম লোকটি আছে সেও যদি এই কাজটি করে, তো এই যে রাজনীতির যে ফেলোশিপ, পারিবারিক যে সম্পর্কটা, এই সম্পর্কটা যারা অতীতে করতে পেরেছে তারাই কিন্তু রাজনীতিতে অমরত্ব হয়েছে এবং বন্ধু তৈরি করতে পেরেছে। আর যারা সবসময় হলো লেফট রাইট করো, স্যালুট দাও, স্যার বলো, তারপরে আমি খালি খাবো কাউকে খাওয়াবো না, আমি খালি নেব কাউকে দেব না, আমি সবসময় ঘাড় বাঁকা করে থাকবো, এই জিনিসগুলো, এই টেন্ডেন্সিগুলো যাদের মধ্যে থাকে তারা রাজনীতিতে ইন জেনারেল হতে পারে না। আপনি গিয়ে দেখেন কেন মির্জা আব্বাসের বাসায় এত লোক থাকে, গয়েশ্বর বাবুর বাড়িতে বাসায় অফিসে সবসময় কেন লোক থাকে, ইশরাক ইয়াং ছেলে তার বাসায় কেন এত লোক থাকে, এত লোক কেন তার বাসায় থাকে। ওই যে সমালোচনা করেন সেই যাকে বলা হয় বিএনপির সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, কেন এই লুৎফুজ্জামান বাবুর তার পুরো এলাকাতে ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনাতে সে যেখানে দাঁড়াবে সেখানে জয়লাভ করতে পারে, কেন এত জনপ্রিয়? মূল ব্যাপার হলো তার ঘর, তার বেডরুম, তার ব্যক্তিগত বাথরুম সব পাবলিকের জন্য ওপেন করে দিয়েছে। যে কোনো লোক তাদেরকে ওন করতে পারে, যে কোনো লোক তাদেরকে নিজের অফিসে নিয়ে আসতে পারে, বাসায় নিয়ে আসতে পারে, আর তারাও যে কোনো মানুষের সাথে দেখা করতে পারে। এই যে যাকে বলা হয় মানে পাবলিক ওরিয়েন্টেড অ্যাটিটিউড, এই কারণে বিএনপির যে সকল নেতা, আওয়ামী লীগের যে সকল নেতা এই জিনিসগুলো বেশি করেছে। একসময় যেন মিজানুর রহমান চৌধুরী মনে করে যে উনি যখন প্রধানমন্ত্রী, আমি তখন একেবারে জুনিয়র একটা স্টাফ রিপোর্টার, দুপুরের সময় ওনাকে দোতলায়, মানে ওনার বাড়ির দোতলায় উনি আমাকে নিয়ে গেছেন। জাতীয় পার্টির সেই সময়ের যে কিংবদন্তি নেতা, আওয়ামী লীগের কিংবদন্তি নেতা মিজানুর রহমান চৌধুরী সাবেক প্রধানমন্ত্রী, এবং তিনি যখন সিটিং প্রধানমন্ত্রী তখন আমার মতো একটা লোক, অথচ আমি মদুদ আহমেদের বাসার গেটের ভিতরে ঢুকতে পারিনি 6 মাস চেষ্টা করে ঢুকতে পারিনি। অথচ সালাউদ্দিন কাদের চৌধুরীর বাসায় আমি গেছি, তার ওয়াইফের সাথে দেখা করতে গেছি, নাসিম সাহেবের সাথে দেখা করতে গেছি, বেডরুমে আমাকে নিয়ে গেছে। সালাউদ্দিন কাদের চৌধুরীর সাথে দেখা করতে গেছি, সে তার রুমে বসে 2 ঘন্টা সে আড্ডা। এর ফলে কি হলো দেখেন, সুরঞ্জিত সেনগুপ্ত, সালাউদ্দিন কাদের চৌধুরীদের মতো মানুষ পুরো রাজনৈতিক সিস্টেমকে চ্যালেঞ্জ করে সবসময় স্বতন্ত্র পাশ করে আসছে। তো এইরকম যোগ্যতা যদি আপনার না থাকে, আপনি যদি সবসময় ঝুরে চিংড়ির পিছনে ঘুরেন, তাহলে কোনো অবস্থাতেই আর যা হোক না কেন বাংলাদেশের রাজনীতিতে আপনি শীর্ষ পর্যায়ে যেতে পারবেন না। শীর্ষ পর্যায়ে যেতে হলে আপনাকে আগে যারা শীর্ষ পর্যায়ে গেছে, যারা সফল হয়েছে, তাদেরকে অনুকরণ করতে হবে, সেম জিনিস অনুকরণ করতে হবে, আদারওয়াইজ এটা হবে না। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
পিনাকি রাজন শুনে বুঝতে পেরেছেন, তিনি প্রমাণ দেখিয়েছেন কিভাবে চাঁদাবাজি করতে। চাঁদাবাজি এটা হচ্ছে স্বাভাবিক, বিএনপির তারাও স্বীকার করবে, কারণ তারা অনেক নেতাকে বহিষ্কার করেছেন। তো চাঁদাবাজি কিভাবে কমানো যায় এটা বিএনপি যেই তাকে পরামর্শটা তিনি দিয়েছেন, আমি মনে করি এটা খুবই যৌক্তিক পরামর্শী। প্রত্যেকটা রাজনৈতিক নেতারই একটা আলাদা ইনকাম সোর্স থাকা দরকার, তাহলে তিনি রাজনীতি স্বচ্ছ হতে পারবেন। কিন্তু রাজনীতি যদি তার ইনকাম সোর্স হয়, তখন তিনি চাঁদাবাজি করবেন, তখন তিনি ঘুষ খাবেন, দুর্নীতি করবেন, তখন তিনি টেন্ডারবাজি করবেন। যখন তার আলাদা সোর্স থাকবে, তখন হয়তো বা তিনি মানে একটু হলো কম করবেন। তো এটা শুধুমাত্র জামাতের বাংলাদেশে আছে, বা ওই তিনি সিপিবি দেখেন, কিন্তু জামাতেরটা পরিপ্রেক্ষিত সব জায়গায় আছে। এটা জামাত এই কাজে খুবই মনোযোগ দেয়, তাদের একটা মানে বিরাট বড় একটা কাজ আছে। তাদের নেতাকর্মী গ্রেফতার হলে সেই কর্মীর আমি বলবো যে বাচ্চার যে টিউশন ফি সেটাও জামাত দিয়ে দেয়। মানে তার মামলা তো তারা বহন করেনি, মামলার খরচ, পাশাপাশি তার সাংসারিক খরচও তারা বহন করে। এটা জামাতের বড় একটা প্রায়োরিটি। এই জন্য যারা জামাত করে তারা কিন্তু দেখবেন যে সব দিকে জামাত করে, তাদের রাজনীতি করতে বা মিছিল করতে, মিটিং করতে কোনো রকমের সমস্যা হয় না। কিন্তু বিএনপির একটা কর্মী মিছিলে যাওয়ার আগে চিন্তা করতে হয় যে, হাসিনার আমার চিন্তা করতে হয়েছে যে আসলে আমি গ্রেফতার হলে আমাকে কে ছাড়িয়ে নিয়ে আসবে, আমার কিছু হয়ে গেলে আমার সংসার কে দেখবে, এরকম কোনো কিছু ছিল না। কিন্তু জামাতে এটা আছে। তো পিনাকি যে বিশ্লেষণ বা যে তথ্য আলোচনা করেছেন, আমি মনে করি প্রত্যেকটা রাজনৈতিক দলের জন্য উপযুক্ত।